কিন্তু নিজের স্বপ্ন না নিজেকেই পূরণ করতে হয়, কেউ এসে করে দিয়ে যায় না। একটু সাহস করে সেই পথে এগিয়ে যে একটা হয়। অভিনেত্রী তো অনেকেই আছেন, মানে সেইভাবে মানে এখানে আমি সুদীপ্তাদি কনীনিকাদির সাথে কাজ করেছি, মাধবী মুখোপাধ্যায়ের মতো অত বড় মাপের অত সিনিয়র মানুষের সাথে কাজ করেছি, এগুলো তো খুবই বড় পাওয়া। খুব ভালো। আর যদি মেয়ে হও হয়তো শুনতে খারাপ লাগলেও পথটা আরেকটু কঠিন, আরেকটু সাহস করে এগিয়ে যাও, হয়ে যাবে, মানে হবেই, সবসময় হবে নাটা কখনো ভেবো না, হবে, হবেটা। টকাথন উইথ শুভদীপে আমি শুভদীপ বসু, আপনাদের হোস্ট। অনেক দিন বাদে আবার আমি একটা নতুন এপিসোড নিয়ে এলাম। মধ্যখানে অনেক কারণে হয়ে ওঠেনি, তো সেটা তো একটা ব্যাপার। অনেকেই লিখছিলেন বা আমাকে বলেওছেন যে অনেক দিন এপিসোড নেই কেন, বিভিন্ন কারণে করা হয়ে ওঠেনি। কিন্তু আজকে যখন এলাম তখন আমি এটাই ঠিক করলাম যে এমন একজন মানুষের সাথে আজকে আমার ডিসকাশন বা আমার আলোচনা করব, যিনি বেশ কিছুটা স্বতন্ত্র। কেন স্বতন্ত্র সেটা তো আলোচনার মধ্যেই আমরা জানতে পারবো। তিনি এমন একজন মানুষ যিনি ডাক্তার হতে হতে হয়ে গেলেন ফিল্ম মেকার, এবং শর্ট ফিল্ম, সেইখান থেকে ফিচার ফিল্ম, প্রচুর প্রচুর এতে মানে অ্যাওয়ার্ড ফাংশনেও তার ছবি যাচ্ছে। তো এই সমস্ত যে মানুষটার অ্যাচিভমেন্ট, এত কিছু যে করেছে জীবনে শুধু ছবি বানানোর জন্য, ডাক্তারি ছেড়ে দিয়ে সে চলে এসেছে ছবি বানাতে। তার বাবার স্বপ্ন ছিল সে ডাক্তার হোক, কিন্তু সে ডাক্তার হলো না, হলো ছবি মেকার, ফিল্ম মেকার। এরকম স্বপ্ন কিন্তু আপনাদের অনেকেরই আছে, আমি জানি, এবং হয়তো সেখানেই আজকের এপিসোডটায় মিল পাবেন। আমার সাথে আছেন আজকে আমার খুব বিশেষ একজন অতিথি, প্রমিতা ভৌমিক। প্রমিতা, ওয়েলকাম টু টকাথন উইথ শুভদীপ। থ্যাংক ইউ সো মাচ। প্রমিতা, যেটা বলছিলাম, যেটা এক্ষুনি তোমার ইন্ট্রোডাকশনে বলছিলাম দর্শকদের, হতে হতে হয়ে গেলে কবি, সেখান থেকে হয়ে গেলে ফিল্ম মেকার। এইবারে আমার প্রথম প্রশ্ন, তোমার ছোটবেলাতে একটু ফিরে যাওয়া যাক। তোমার পড়াশুনো তুমি কিভাবে শুরু করলে, হঠাৎ করে ফিল্ম মেকার কি করে হলে, যদি একটু ছোটভাবে আমাদের জানাও। এবং কেন, সেটাও একটু জিজ্ঞেস করি প্রমিতা। সেটার একটা কারণ হলো যে প্রচুর মানুষকে আমি আজকের জেনারেশনে চিনি যারা ছবি বানানোর একটা স্বপ্ন দেখে, কিন্তু তারা হয়তো মেইন স্ট্রিম, হয়তো তার বাবা মা বলেছে মেইন স্ট্রিম পড়াশোনা করো, যেরকম হয় মধ্যবিত্ত পরিবারে যেটা হয়। সেইখান থেকে তুমি একজন হয়তো বিশাল উদাহরণ হয়তো সামনে দাঁড়াতে পারো, যে মেইন স্ট্রিম পড়াশুনো, ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে গেলাম ফিল্ম মেকার। তো এই জার্নিটা কীরকম ছিল একটু যদি বলো। ছোটবেলা থেকে বলতে গেলে আমি পাঠভবনে পড়তাম, তো আমাদের স্কুলের একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। বাড়িতে কেউ ফিল্ম বা সাহিত্যের জগতের কেউ ছিল না, কিন্তু আমার ছোট থেকেই নিজের লেখার একটা জায়গা ছিল। যেহেতু ছাত্রী হিসেবে ভালো ছিলাম, এবং আমাদের চারপাশে একটা ধারণা রয়েছে যে ভালো ছাত্রছাত্রী মানেই সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে বা আরো কিছু, কিন্তু সে কবি হবে বা চিত্র পরিচালক হবে, এইটা সাধারণভাবে কেউ ভাবে না। তো আমাকে, আর আমি ছোটবেলা থেকেই যে হ্যাঁ ঠিক আছে বাবা বাড়িতে বলছে সেভাবেই এগোচ্ছি। আর আমি না খুব বেশি দূর অবধি ভাবতে পারতাম না, মানে আমাকে সবাই জিজ্ঞাসা করতো যে কি করতে চাও বড় হলে, মানে আমি ক্লাস 5-এ বসে বলতাম আমি 6-এ উঠবো এবার, মানে বা 7-এ উঠবো এবার। কিন্তু অনেকেই না, আমি দেখতাম আমার বন্ধুরা বলতো যে আমি সায়েন্টিস্ট হতে চাই। আমার কাছে এই জায়গাটা খুব পরিষ্কার ছিল না। আমি খুব গল্পের বই পড়তাম, কবিতা পড়তাম, সিনেমা দেখার একটা জায়গা আমার বাড়িতে ছিল। আমার বাবা মা ভীষণ নাটক দেখতে যেত, সিনেমা দেখতে যেত, বাড়িতে প্রচুর বইপত্র ছিল, বাবার নিজের সাহিত্যের ছাত্র ছিল বলে, ফলে বই পড়া, সিনেমা দেখা, এইটার একটা জায়গা আমার ছিল। কিন্তু তা বলে বাড়ির মেয়ে গিয়ে কবিতা লিখবে বা সিনেমা বানাবে, এইটা কেউ কখনো ভাবেনি। তো
তো তারপর ধীরে ধীরে যেটা হয় যে হ্যাঁ রেজাল্ট বেশ ভালো হতে থাকে, এবং ক্লাসে টপার হলে তখন আরো সবাই মনে করে তাহলে সে বিজ্ঞান নিয়ে পড়বে, কারণ হিউম্যানিটিস তো ভালো ছাত্রছাত্রীরা পড়তেই পারে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তারপরে এবং বাবা বললো তাহলে ডাক্তারি পরীক্ষা দাও, দেবো, আমার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু ওই আর কি তখন 11-12 যা হয় 17-18 বছর বয়স, দিলাম, পেয়েও গেলাম। তারপরে বাবা ভর্তি করে দিল আর কি। আর আমি ভীষণ ড্যাডিস ডটার টাইপের ছিলাম, বাবা বলছে মানে ঠিক আছে, ঠিক বলছে আর কি। তো সেখান থেকে কিন্তু কয়েক মাস পড়ার পর আমার মনে হলো যে না, আমি কিছু একটা মিস করছি, যে আমার এটা আমার জায়গা নয়। অনেকে কিন্তু পারেন, মানে আমি এরকম উদাহরণ, হ্যাঁ ফিট ইন করে নেন দুটো দিককে দুটো ভাবে। আর আমার আবার কি আছে যে যেটা আমি করব সেটাই মানে একেবারে পুরোপুরি করতে চাই, দুটো দিকে আমি চলতে খুব একটা পারি না, দু নৌকায় পা। হ্যাঁ সেটা আমি পারি না, মানে হয়তো সেটা আমার অক্ষমতা, মানে দুটো বা তিনটে কাজ একসাথে আমি করছি না বা করতে পারছি না। তো তারপর আমি নিজে নিজেই বললাম যে আমি আর যাব না কলেজে, মেডিকেল কলেজে আমি আর যাব না। তখন আর কি সেটা একটা সাংঘাতিক জায়গা, যে এরকম আবার হয় নাকি, বিশেষ করে একটা মধ্যবিত্ত বাঙালি পরিবার কলকাতা শহরে, মানে আর আমাদের সময়, মানে সেটা বেশ কয়েক বছর আগের কথা, তখন একটা হই হই রই রই ব্যাপার আর কি, মানে যতটা না বাড়িতে তার থেকেও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই না খুব ভুল করছে, তো নানা রকম করে তারপর নেক্সট যেটা হলো সেটা হচ্ছে আমার বাংলা সাহিত্য পড়তে চায়। মানে বাঙালির কাছে বাংলা পড়া তো সাংঘাতিক লজ্জার বিষয়। এবং যথারীতি আমি বললাম এটাই পড়বো, কেউ শোনে না আমার কথা, এবং সেই প্রথম আমার একটা জায়গা তৈরি হলো যে আমি কি পড়বো কি করবো, আমার নিজের একটা জায়গা। ওই 18 বছর বয়সে একটা কবিতা রয়েছে, মানে ডাক্তারি থেকে বাংলা পড়ায় তো একটা মানে ইউনিভার্স বদলে যাওয়া আর কি। তো তারপর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সেখানে গেলাম। আমার বাড়িতে খুব যে কোঅপারেট করছে এই সময় তা নয়, কিন্তু আমি না কিরকম একটা মনের জোরে করে যাচ্ছি, আর প্রতিদিন কবিতা লিখছি, গল্প লেখার চেষ্টা করছি। আমি ওই সময় কিন্তু গল্পও লিখছি, কিন্তু আমাকে কবি হিসেবেই সবাই চিনত, কারণ কবিতা আমার স্কুল লাইফ থেকে বিভিন্ন মানে বেশ নামী পত্রপত্রিকাতে প্রকাশিত হতে শুরু করে, বই যদিও আরো অনেকটা পরে বেরিয়েছে। তো তারপর ওখানে সাহিত্য পড়তে পড়তে যেই রেজাল্টটা ভালো হলো, তখন সবাই বলতে শুরু করলো না তাহলে ঠিক করেছে নিশ্চয়ই, কারণ ওই একটা ব্যাপার আছে না, যে একটা মার্কশিটের মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা যদি ঠিকঠাক আসে তার মানে ডিসিশনটা ভালো। এবং অবভিয়াসলি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনেও আমি ইউনিভার্সিটিতে টপার হয়ে গেলাম। হ্যাঁ, তখন আর কি সবাই বললো তাহলে তো কি একাডেমিক্সেই যেতে হয় আর কি। তো এরকম একটা সময় তারপর আমি নেট কোয়ালিফাই করি, রিসার্চ করি, আমি ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো হিসেবে পড়াই। তারপর তোমার বাবা মার ব্যাকগ্রাউন্ড, সরি টু ইন্টারাপ্ট, একটু যদি বলো তোমার বাবা কি একাডেমিক্সই ছিলেন? না না, বাবা সিভিল সার্ভিসে ছিলেন, উনি সরকারি আমলা ছিলেন, কিন্তু ওনার একটু আনটাইম ডেথ হয়। মা হাউস ওয়াইফ ছিল। তো কিন্তু বাড়িতে আমাকে পরে আর প্রেশার করেনি, হয়তো এটা ভেবেছি একে বলে আর লাভ নেই, মানে এ শুনবে না, যেটা করতে চায় সেটাই করতে চায়। তো তারপরে এইভাবে চলছিল, লেখালেখি চলছে, চাকরি চলছে, পড়াচ্ছি। কিন্তু একটা সময়ের পরে আমার না, মানে আমার গল্পগুলো আমি ভীষণ ভিজুয়ালাইজ করতে শুরু করি, কিন্তু আমার ছবি দেখার বা সিনেমা দেখার একটা কিন্তু খুব বড় জায়গা ছিল, প্রবণতা ছিল। এবং আমার মা বাবা সবাই খুব সিনেমা দেখতে, বিশেষ করে মা। এটা তখনকার সময় মায়েরা খুব সিনেমা দেখে এরকম না, কিন্তু আমার মা বোধহয় এখনো জানে, আমি জানি না কোন সপ্তাহে কি ছবি রিলিজ করছে, এই সপ্তাহ খুব ছিল। এই যে সিনেমা দেখা মানে এটা কি মেইন স্ট্রিম সিনেমা না একেবারে খুব আমি সব ধরনের সিনেমা দেখেছি, সব ধরনের, মানে একদম যাকে খুব কমার্শিয়ালও ছবিও দেখেছি, আবার একেবারে বিদেশি খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি, সেটা আর একটু বড় হওয়ার পর, মানে সেই ধীরে ধীরে। কিন্তু সিনেমা দেখার একটা, বাড়ি থেকে কখনো এটা বলতো না, আমাদের অনেক বন্ধুদের ক্ষেত্রে শুনেছি না সিনেমা মানে খুব খারাপ, দেখবে না, হিন্দি ছবি দেখবে না, সেইটা কিন্তু ছিল না। আমি দেখতে দেখতে বড় হওয়া, এবং বাবা মাকে আমি খুব থিয়েটার দেখতে যেতে দেখতাম তখনকার সময়। ফলে মানে আমাকে রেখে দিয়ে যাচ্ছে, মানে কি দেখতে যাচ্ছে হয়তো তখন বুঝি না, পরে ধীরে ধীরে বুঝেছি। ফলে সেই পরিসরটা বাড়িতে ছিল। তারপর আমি যখন যেটা বলছিলাম আর কিন্তু গল্প থেকে সিনেমায় আসা, মানে আমার সিনেমা বানাতে চাই এটা আমার মনে হতো, কিন্তু টেকনিক্যালি তো আমি কখনো ফিল্ম স্কুলে যাইনি। তখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমি রিসার্চ করছি, এবং সবাই তখন ভাবছে যে এ তো তাহলে কলেজেই পড়াবে বা পড়াতে চায়, একাডেমিক্সেই থাকবে, এত ভালো রেজাল্ট করেছে।
তো তারপর আমি চেষ্টা করি যে তাহলে কি আমি কোনো ফিল্ম স্কুলে ভর্তি হব বা কিছু, কারণ আমার না সবসময় মনে হতো টেকনিক্যালি কিছু শেখা দরকার। আমি যতই যাই জানি না কেন, আমার নিয়ম ভাঙতে গেলে তো নিয়ম জানতে হয়, তো সেইটা আমার খুব মনে হতো। তারপর কিন্তু হয়নি কোনো কারণে, সেটা আমার একটা আক্ষেপ যে আমি ফিল্ম স্কুলে যেতে পারিনি। তো তারপর আমি প্রচুর সিনেমা দেখতে দেখতে আমি স্ক্রিপ্ট লিখতাম, মানে আমি যা দেখতাম ওই গল্পগুলোকে স্ক্রিপ্টের ফর্মে লেখার চেষ্টা করতাম, যেখানে কোনো ওয়ার্কশপ হতো যেতাম। এরপর দেখলাম যে না, এভাবে হবে না। তখন আমি কিছু কোর্স করি যেগুলো হয়তো চাকরি করতে করতে উইকেন্ডে করা যায়, বা কিছু অ্যাপ্রিসিয়েশন কোর্স, সিনেমাটোগ্রাফি, এডিটিং, এই সবেরই ছোট ছোট কোর্স কিন্তু কলকাতায় হয়। সেগুলো আমি করি, কারণ কিছুটা না জেনে করতে আমি পারবো না এটা ভেবে। এরপর যখন আমি কাজ শুরু করব মনে করি, তখন আমার একটা নতুন সিদ্ধান্ত যে আমি চাকরি ছেড়ে দেবো, চাকরি করব না। সেইটা সবাই তখন বলে এটা ভীষণ অনিশ্চয়তার একটা জগৎ, মানে এখানে তুমি জানো না এখন মাসের শেষে একটা তোমার স্যালারি আসছে, তাই তুমি এটা ভাবতে পারছো। কিন্তু আমার কাছে না তখন মনে হয় যে আমি কি সারভাইভ করতে চাই নাকি আমি বাঁচতে চাই। মানে আমি টিকে থাকতে গেলে চাকরি করলাম ঠিক আছে, কিন্তু আমি যদি মনের সুখে বাঁচতে চাই, এবং আমি সবসময় না আমার মন যা বলেছে সেই কলটার সাথে সাথে আমি এগিয়েছি। তো তারপরে আমি হঠাৎ একদিন ঠিক করি যে না, আমি চাকরি করব না এবং আমি সিনেমা বানাবো। অলরেডি তখন কিছুটা কাজ করেছি কয়েক বছর, ফলে আমার নিজের একটা জায়গা তখন তৈরি হয়েছে যেইটুকু আমি বলতে পারি। তারপর কোভিডের আগে হয়, তারপরে তো এরকম একটা মহামারী হবে আমরা কেউ জানতাম না। তারপরে ধীরে ধীরে আমি আমার ওই কবিতাগুলোকে আমি পোয়েট্রি ফিল্ম বানাবার চেষ্টা করি, যেহেতু আমার নিজের ওই জায়গাটা ছিল। সেখান থেকে পোয়েট্রি ফিল্ম, সেখান থেকে ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, একাধিক শর্ট ফিল্ম করি, সেগুলোকে ফিল্ম ফেস্টিভ্যালে যায়, অ্যাওয়ার্ডেড হয়। তারপরে আমি ফিচারে আসি। ফিচার ফিল্মের ইচ্ছে তো অনেক দিন থেকে আমি লিখছি, চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ বানানোর জায়গাটা তো অত সোজা নয়, এটা ভীষণ ব্যয় সাপেক্ষ একটা শিল্প মাধ্যম। মানে আমি যখন লিখতাম তখন আমি লিখলাম, ম্যাগাজিনে পাঠিয়ে দিলাম, আমার হয়তো ভাগ্য ভালো এরকম যে আমি প্রকাশকও পেয়ে যেতাম, কিন্তু এক্ষেত্রে তো অনেকটা টাকা পয়সার ব্যাপার, এটা ঠিক অতটা সোজা ব্যাপার ছিল না, কিন্তু সামহাউ হয়ে গেছে আর কি। আচ্ছা প্রমিতা, এই পরিপ্রেক্ষিতে একটা কথা, যে তুমি বললে যে তুমি অ্যাকচুয়ালি কবি, একটা সময় কবিতা লিখতে শুরু করেছিলে এবং তোমার অনেকগুলো বই ও কবিতার আছে, তো কবিতা লেখাটা এখনো কন্টিনিউ করে যাচ্ছ? করছি, কিন্তু আগের থেকে একটু কম হয় সামহাও। আমার মনে হয় যে লেখাটা তো হয়, কারণ আমার না লেখাটা মনে হয় ভেতর থেকে আসে। আমি কোনোদিন জোর করে আজকে লিখবো, মানে আজকে 5টা কবিতা আমায় লিখতে হবে, এভাবে আমি কখনো লিখিনি। এখনো লিখি, সামনে বছর হয়তো আবার একটা বই বেরোবার ব্যাপার আছে, কিন্তু এখন না ফিল্মের কাজে একটু বেশি ব্যস্ততা। কারণ আমি আমার ফিল্মের রাইটার, ডিরেক্টর, প্রডিউসার সব, মানে প্রোডাকশনটাও পুরোপুরি সামলাতাম। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং তো একটু কষ্ট সাপেক্ষ, এবং ওই কোট আর কোট এটা বলা হতো একটা মেয়ে হিসেবে তুমি করবে, এইসব নানান রকম। আমার এই জন্যই দেখো তোমার সাথে আজকে এই এপিসোডটা রাখা, তার একটা কারণ হলো আমার কাছে না খুব অবাক লাগে যে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ঠিক আছে, আজকের জগতে যেখানে প্রত্যেকে একটা সাংঘাতিক পয়সা 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 রোজগারের একটা তাগিদা থেকে ছবি করছে, এবং আমার 100 কোটি, ওর 500 কোটি, ওর 1000 কোটি, এই সমস্ত শুনছি, সেখানে কোনো মানুষ, ধরো তোমার মতন কোনো মানুষ যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চাইছে, সেটাকেই সে প্যাশন হিসেবে নিচ্ছে, সেটাকেই সে তার রুজি রোজগারের পথ হিসেবে বেছে নিচ্ছে, তো সেটা তো আমার কাছে সত্যি মনে হয় একটা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু রাস্তাটা তো খুব ডিফিকাল্ট, এটা তো মানতে হবে, রাস্তাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, খুবই কঠিন, খুবই কঠিন। এবারে ব্যাপারটা হচ্ছে, এখানে কি একটু প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড যদি কারোর হয়, যেমন তুমি কথায় কথায় বললে তোমার বাবা আমলা, তো তার মানে একটা ধরেই নিলাম যে একটা সার্টেন তোমার একটা সার্টেন ইনকাম গ্রুপের মধ্যে হয়তো তোমরা পড়ো বা এরকম, কিন্তু সেই জায়গা থেকে কি ছবি বানানো অনেক ইজি? মানে তখন ওই স্বপ্ন দেখাটা অনেক ইজি, ঠিক আছে আমি তো জানি আমার রোজকার ভাতটা জুটে যাবে, এবারে আমি আমার, কিন্তু একটা ছেলে যে ধরো খুবই খুবই দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকেই আসছে, তারও ছবি বানাতে ইচ্ছে হতেই পারে, তার পক্ষে কি রাস্তাটা অতটা মসৃণ, নাকি তোমার আর ওর জার্নিটা অনেকটা একই?
না মানে বাবা ভালো চাকরি করতেন, কিন্তু আমার বাবা খুব কম বয়সে মারা যায়। আমি তোমার বাবার না যেটা বললেন তো সেইখানে আমাদেরও কিন্তু ওই সেই জার্নিতে একটা 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 মানে আমাদের স্ট্রাগল ছিল বটে। না মানে ফিনান্সিয়াল স্ট্রাগলের কথাটাই কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি। ফিনান্সিয়াল স্ট্রাগলের বা স্টেবিলিটিটা না থাকলে সেখানে দাঁড়িয়ে ছবি তৈরি করব, তাও আবার আমি আমার সেই ছবি দেখবে কে, মানে একটা বিশাল অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। তো তো সেখানে টাকার জোরটা কি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে? এটা আমার মনে হয় কিছুটা তো ফ্যাক্টর বটে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার কিছুই নেই, কিন্তু আমি মানে প্রায় ঝাঁপিয়ে পড়ার মতো করে ঝাঁপিয়ে পড়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে যদি আমি চেষ্টাটা না করি তাহলে হবেই না, চেষ্টা করে যদি হয়ে যায় হলো, মানে না হলে হবে নাটা যদি আমি ভাবি তাহলে তো কোনোদিনই হবে না। আর আমি না ভীষণ পজিটিভ মানুষ, মানে আমি যখন একটা দিকে এগোই, মানে এই ছবিটা বানানোর যে পথটা সেটাই আর একটা সিনেমা হতে পারে আর কি, মানে বছরের পর বছর ধরে। এবং আবারও বলছি যে কোথাও একটা ওই যে ছেলে বললেন বলে, যে ছেলের থেকে মেয়ের পথটা কিন্তু এখানে অনেক দিক থেকে কঠিন, সেটা কিন্তু অর্থনীতির থেকেও কঠিন জায়গা। আমি ছেলে বা মেয়েটা আমি ওইভাবে মানে জেন্ডার হিসেবে বলিনি। হ্যাঁ সেটা আরোই কঠিন, কারণ এখানে এটা যেহেতু একটা মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, সেখানে যখনই একটা মেয়ে যায় প্রথম ভাবনাটা আসে একটা মেয়ে কি পারবে। এটা আমার কোথাও মনে হয়েছে যখন আমি অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায়, যে এ কি পারবে, মানে একটা মেয়ে কোট আনকোট একটা মেয়ে, এই প্রশ্নটা কিন্তু থাকে কোথাও না কোথাও মনে। এবং সাথে যদি আরেকটি ছেলে থাকে, অর্থাৎ আমি যদি ডুও হিসেবে আরেকজন কাউকে নিই তাহলে হয়তো তবু ঠিক আছে, কিন্তু একা একটা মেয়ে। এবং তারপরে না আমি একটা সময় হয় সবাই বলেছিল তুমি পারবে না, মানে গত বছর ডিসেম্বরে আমরা শুটিং করি, এই ডিসেম্বরে আমরা শুট করছি এখন, তো তার আগের যে এক বছর যে তুমি পারবে না, তুমি এটা মানে একটা কি বলবো একটা মিথ্যে স্বপ্নের পেছনে দৌড়চ্ছ। আমি বললাম না আমি পারবো, পারতে আমাকে হবে, এই চেষ্টাটা আমাকে চালিয়ে যেতে হবে। আমি না রোজ ফোন করতাম, রোজ যেতাম, মানে আমি জানি যে 10 জন আমাকে না বলবে, কিন্তু 11তম লোকটা যদি হ্যাঁ বলে তাহলে আমার কাজটা বেরিয়ে যাবে। এই হ্যাঁ নাটা কে কার কাছে যেতে, মানে বিভিন্ন যারা আর কি টাকাটা দিতে পারে সেরকম জায়গা, ওটা কিন্তু আলটিমেটলি তো প্রডিউস তুমি নিজেই করলে। আলটিমেটলি প্রডিউস মানে আমার নিজের, মানে অনেক কিছু দিয়ে শুরু করতে হয়েছে কাজটা, অনেকটা এগোবার পর শুটিং হয়ে যাওয়ার পর আমি কো প্রডিউসার পাই, কারণ আমি যে বাজেটটা ভেবে করি সেটা ক্রস করে যায় নানা কারণে আর কি। এই নানা কারণটা কি? একটা তো বাজেট তো তুমি করেছো, আর তোমার ছবিতে আমি দেখেছি সুদীপ্তা তোমার ফিচার ফিল্মে তো সুদীপ্তা চক্রবর্তী মেন লিডে আছেন, জয় সেনগুপ্ত আছেন, এছাড়াও তো তুমি সুদীপ্তাকে নিয়ে আগেও অনেক কাজ করেছো, সেটা তো মাধবী মুখার্জিকে নিয়ে তুমি কাজ করেছো। কিন্তু এই ছবিটা যেটা ফিচার ফিল্ম হিসেবে এবারে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো এবং আরো বেশ কিছু অ্যাওয়ার্ডস হতে যাচ্ছে, এর মধ্যে রিসেন্টলি বম্বেতেও যাচ্ছে, তোমার থার্ড আইতে যাচ্ছে। তো আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ছবিটা বানাতে যখন তুমি গেলে ফিচার ফিল্ম, এই ফিচার ফিল্ম যে শুক্রবার বা ধরো যেদিনই রিলিজ করবে সেদিন কিন্তু হয়তো আরো 5টা অনেক বড় ব্যানারের ছবি রিলিজ করবে, সেখানে একটা স্ট্যান্ড আউট তোমাকে করতে হবে বা হলে জায়গা পেতে হবে, ঠিক আছে? তো সেই জায়গাটা নিয়ে তুমি কখনো ভেবেছিলে যখন এই ছবিটা বানাতে যাচ্ছ যে আমাকে তো একটা সাংঘাতিক র্যাট রেস বা ইঁদুর দৌড়েও ঢুকতে হবে? ওই যে আমি একটা শুরুতে বললাম না যে আমি বেশি দূর অবধি ভাবতে পারি না, ক্লাস 5-এ বসে না ক্লাস 6-এ উঠবো এটা ভেবেছি। আমি যখন ছবিটা বানাবো ভেবেছি তখন আমার প্রোডাকশনের পরের অংশ ডিস্ট্রিবিউশনটা আমি পরে ভাববো, যদি আমি বানাতেই না পারি তাহলে তো ভাবতেই পারবো না আর কি। তো তখন না আমি শুধু ভাবতাম যে আমি লিখেছি অ্যাজ রাইটার, তারপর আমার স্ক্রিপ্ট তৈরি করেছি, স্ক্রিপ্ট ডায়লগ আমার পুরো মানে নিজের সন্তানকে যেভাবে বেড়ে তোলা হয় আমি সেভাবেই এটা নিয়ে এগিয়েছি। তারপরে আমি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছি, আমার টিম আছে, সিনেমাটোগ্রাফার, এডিটার, তাদের সাথে দিনের পর দিন মাসের পর মাস আমাদের প্রি প্রোডাকশন হয়েছে, কিছুটা টাকা জোগাড় করতে পেরেছি এবং আমি নিজে ঝুঁকি নিয়েছি, কারণ আমার মনে হতো যে আমি যদি নিজের কাজের জন্য নিজের সঞ্চিত টাকা দিয়ে না ঝুঁকি নিই তাহলে আমার পেছনে আরেকজন ঝুঁকি নেবে কেন? কারণ আমি তো প্রমাণ করতে পারিনি যে আমি ভালো ফিচার ফিল্ম বানাতে পারবো। আমি শর্ট ফিল্ম বানিয়েছি, ভালো বা খারাপ যাই হোক মানে বানাতে পেরেছি, অ্যাটলিস্ট কিছু ফেস্টিভ্যালসে দেখেছে মানুষ, যখন ওটিটিতে যাচ্ছে সেখানে মানুষ দেখছে, কিন্তু যে ভালো শর্ট ফিল্ম বানায় সে তো ভালো ফিচার ফিল্ম নাও বানাতে পারে, মানে যে ভালো ছোট গল্প লেখে সে ভালো। হ্যাঁ, তো তখন আমার মাঝে মাঝে খুব খারাপ লাগতো যে হচ্ছে না, আমি মানে অর্থের জায়গাটাকেও
কেউ রাজি হচ্ছে না বা এরকম হয়েছে। যেহেতু আমার খুব উইমেন সেন্ট্রিক গল্প, এটা যেহেতু আমি বলার জায়গা পেলাম বলছি, খুব ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো, কিন্তু এই টপিকটা নিয়ে না আমি এগোতে পারছি না, এইটা আমি কিন্তু শুনেছি। হ্যাঁ, এটা প্রোডিউসারের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ যাদের কাছে গেছেন গেছি। এটা কি নিয়ে, মেল ইনফার্টিলিটি? না, শুধু তাই নয়, সেটা একটা ইস্যু আমাদের। এটা একজন লেখিকার জীবনের গল্প। একজন নারী যখন সফল হয় না, তার বাড়িতে, তার পরিবারে এবং তার বাইরে যেভাবে যা যা কিছু তাকে পেরিয়ে যেতে হয় আর কি, হ্যাঁ, সেইটার গল্প। তার সূত্রে একটা ইনফার্টিলিটির জায়গা এসেছে, সেই ট্রিটমেন্ট নিয়ে কথা আছে, কিন্তু এই মেয়েটির জীবনের গল্প, এটা আমার মনে হয় এটা শুধু একজন লেখিকা নয়, যে কোনো সফল মেয়ে এইটার সাথে, সফল বা যারা যারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে চায়, দাঁড়িয়েছে বা এগোচ্ছে, সবাই রিলেট করবে। কারণ আমি যখন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাই, আমি সত্যি আশা করিনি যে এত মানুষ আসবে, এবং কয়েকশো লোক ঢুকতে না পেরে ফেস্টিভ্যাল থেকে রবীন্দ্র সদনের মতো অত বড় হল থেকে ফেরত গেছে। যারা গিয়েছিলেন তারা অনেকে এসে এসে আমায় বলেছে, আমাকে তো কেউ চেনে না, না আমি তো প্রথম। তো যে আমরা ভীষণ রিলেট করলাম, মানে মহিলারা একাত্ম হয়ে বলেছে, বিভিন্ন স্তরের মহিলা, কেউ কাউকে দেখে বোঝা যাচ্ছে তিনি কর্পোরেট সেক্টরে আছেন, কেউ হয়তো খুবই সাধারণ পরিবারে, মানে হয়তো হোম মেকার হতে পারে, মানে যেটা আমার চোখ দেখে যেটা মনে হয়েছে, কিন্তু তারা ভীষণ না এই সময়ের গল্প, এই সময়ের একজন মহিলার জীবনের স্ট্রাগলের গল্প। তার মানে তুমি, আচ্ছা সেটা তো একটা হাতে গরম রিভিউ আর কি, কিন্তু এমনি মেন স্ট্রিম রিভিউ কি বলেছে তোমার ছবি? মেইন স্ট্রিম তো ভালো, এখন অব্দি রিলিজ হওয়ার আগে পর্যন্ত তো সেটা বোঝা খুব মুশকিল হয়, কিন্তু যারা যেটুকু দেখেছেন বা তুমি কোনো স্পেশাল স্ক্রিনিং করেছিলে? মানে না, এখনো হয়নি, আমি করতে পারিনি। বা আমি আসলে আমার আগের যে শর্ট ফিল্মগুলো, সেগুলো বিদেশি ফেস্টিভ্যালে আগে দেখিয়ে তারপর কলকাতায় এসেছে, কিন্তু এটার ক্ষেত্রে যেটা হয়েছে, এখান থেকে শুরু হয়ে, মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ারটা আমার আগে হয়েছে, এবার আমার অন্য স্টেটে যাচ্ছে, মুম্বাইতে সামনের মাসে, এবং তারপর আরো কয়েকটা স্টেটে মানে যাবে, সেরকম সিলেকশন আমি পেয়ে গেছি খবর। তারপরে বিদেশের জন্য ইন্টারন্যাশনাল প্রিমিয়ারটা আমার ওপেন আছে, কারণ ওটা যে কোনো বড় ফেস্টিভ্যালে প্রিমিয়ার চায়, তারা চায় যে আমাদের এখানে প্রথম দেখানো হোক, ওয়ার্ল্ড প্রিমিয়ার না হলেও ইন্টারন্যাশনাল প্রিমিয়ার, তো সেটা যাতে অ্যাটলিস্ট এপ্রিল মে জুন এরকম একটা সময় কোথাও হতে পারে, বা তারপরে বিদেশে আরো কিছু জায়গায় যায়, সেটার একটা চেষ্টা। কারণ আমার না বাংলায় কাজ করার ইচ্ছে এটাই, যে বাংলা ছবি, বাংলা সাহিত্য, এগুলো যাতে আমি বিশ্বের মানুষের কাছে পৌঁছতে পারি। কিন্তু এখানে দাঁড়িয়ে এবার একটা আমি একটু অন্য প্রশ্ন করছি, এই যে তুমি স্বপ্ন দেখলে ছবি বানাবে, তারপরে তুমি তো খুব বেশি দিন ভাবতে পারো না, তারপরের স্বপ্নটা দেখলে যে আমি অ্যাওয়ার্ড নেব, আমার অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম হতে হবে, আমাকে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হতে হবে, তার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হতে হবে, বম্বে ফিল্ম ফেস্টিভ্যাল হতে হবে, এবং অন্যান্য স্টেট বিভিন্ন। এটা হচ্ছে পরের ভাবনাটা তুমি ভাবলে। তারপরের ভাবনাটা হচ্ছে ছবিটাকে রিলিজ করাবে। তুমি তো একটু খেপে খেপে ভাবো, সেইভাবেই যাচ্ছে। ছবিটাকে রিলিজ করাবে, ছবিটা রিলিজ করার সময় তুমি কি কি বাধা পেতে পারো, সেটার জন্য মনটাকে কি কখনো ঠিক রেখেছো? হ্যাঁ, আমি না সব থেকে খারাপটা ভেবে এগোই, তাহলে যে আমি হয়তো আমি যা যা হল চাইছি সেটা পাচ্ছি না, বা যে সময়ে একটা টাইমিং এরও তো একটা ব্যাপার থাকে, মানে খুব সকালবেলা 9টার সময় আমরা কেউ সবার কাজ ছেড়ে সিনেমা দেখতে যাই না, বা রাত 10টার সময় সবাই যে যাচ্ছে না, আমি পাবো না। কিন্তু যদি ছবিটা ভালো হয় এবং ওই অড টাইম বা কম শো এর মধ্যেও যদি মানুষ যায়, আমরা কিন্তু এরকম উদাহরণও দেখেছি যে শো টাইম পরে বাড়াতে বাধ্য হয়েছে, মানে 3টে বা 4টে হলে হয়তো রিলিজ করেছে, পরে সেটা 15টা হলে গেছে, সেটাও কিন্তু হয়। মানে আমি না পজিটিভলি ভাবি, যেমন পাচ্ছে নাটা যদি ভাবি না, তাহলে আর আমি এগোতেই পারবো না। একটা খুব কমন কথা কথিত আছে যে ভীষণ বেশি ওই প্রথম একটা কালো স্ক্রিনে অনেক অ্যাওয়ার্ড, কিন্তু ছবি বক্স অফিসে চলছে না, ছবি কেউ দেখলো না, ছবি দেখতে আসছে না। এইটা এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি এজ আ ফিল্ম মেকার কি ভাবো? না, আমার না মনে হয় দুটোই খুব জরুরি, মানে অ্যাওয়ার্ড ক্রিটিক্যালি অ্যাক্লেমড হওয়ার তো জরুরি, কারণ আমার এটা সবসময় মনে হয় যে কোনো আর্ট ফর্ম, ধরুন এই একটা ফেস্টিভ্যালে গেল, এখানে ধরুন কয়েকজন জুরি আছে, কোনো একজন জুরির মনে হলো যে এই ছবিটা একদম ভালো হয়নি, বাকি 3জনের মনে হলো ভীষণ ভালো হয়েছে, এটাই তো একটা আর্ট ফর্মের সার্থকতা না? মানে সবাই যদি বলে ভীষণ ভালো বা ভীষণ খারাপ, এটা হতেই পারে না। একটা হয়তো বেশ ভালো একটা বই বা বেশ ভালো একটা সিনেমা
আপনার ভালো লাগতে পারে, আমার নাও লাগতে পারে, আমার লাগতে পারে না, আপনার নাও লাগতে পারে। তো ফলে এইভাবে একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলে তো ভালো লাগেই, কিন্তু তারপরেও যে কোনো শিল্পের সার্থকতা আমার মনে হয় সেটা যারা উপভোগ করছে তারা যদি তার সাথে একাত্ম হতে পারে, যদি দর্শকের ভালো লাগে, সেটা কিন্তু আমরা সবাই সেটা খুব আশা কিন্তু করি। প্রমিতা, আমি তাও আমার উত্তর পাইনি, ব্যবসাটা কোথা থেকে হবে? দেখুন, এখন যেটা হয় যে হল আমি রিলিজ করতে চাইবো, কারণ ওই বড় স্ক্রিনে সিনেমা দেখানোর একটা আলাদাই, আমরা নিজেরাও যখন যাই সেটা আমরা যতই ছোট স্ক্রিনের মধ্যে দেখি না কেন, বড়তে দেখার পুরোপুরি উপলব্ধি অনুভূতি সবটাই আলাদা। তো সেখানে ব্যবসা, এবং তারপরে তো আমাদের এখানে সেখানে ব্যবসাটা কি, মানে কি, মানে ব্যবসাটা নিয়ে কি, ব্যবসাটা কিভাবে হবে? হল রিলিজ করতে পারলে মানুষ দেখলে। সিঙ্গেল স্ক্রিনের প্রতি তোমার বিশ্বাস আছে নাকি মাল্টিপ্লেক্স? দুটোই দরকার, সময়ের সাথে সাথে না আমাদেরকে তার সাথে তাল মেলাতে হবে। মানে সিঙ্গেল স্ক্রিন আমার ভালোই লাগে, আমি নিজেও দেখি অনেক, কিন্তু তার সাথে সাথে মাল্টিপ্লেক্স, এবং আমি কিন্তু প্যারালালি ওটিটিকেও খুব সাপোর্ট করি। মানে এটা নয় যে আমরা কিন্তু না, ওটিটি তো আছে এবং কোভিড থাকবে, পরবর্তী of course। সময়ে বিশেষ করে মানে আমাদের না এরকম, আমি নিজেকে দিয়ে বলছি, আমি অনেক বাইরের কথা না বলি, 2019 সালে আমি যতটা সিনেমা হলে গিয়ে দেখতাম, 2024-এ দাঁড়িয়ে কিন্তু আমি তা নয়, দেখছি না। আমি দেখি, আমি হয়তো ফিল্ম বানাই বলে, বা আমি যেটা আমাকে দেখতে হবে আমি ভেবে নিই যে এই তো এটা রিলিজ করছে যাব, কিন্তু আমি তাও বলবো আগের থেকে কম। আমি দেখি যে নেটফ্লিক্সে কি আসবে, বা কোট অ্যান্ড কোট বিভিন্ন ওটিটিতে, যে এটা কি আমি ওখানে পেয়ে যাবো, তাহলে আমি ওটা ওখানে দেখবো। এই ওটিটি, স্যাটেলাইট রাইট সেলিং, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ব্যবসাটা খানিকটা হয়। এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে অ্যাওয়ার্ড যারা পায়, সিলেকশন হলে টাকা পয়সা না পেলেও অ্যাওয়ার্ড মানিটাও তো ভালো, সেটা কেউ তো পায় অবশ্যই। সেটাও একটা জায়গা, মানে সেটা আরেকটা জায়গা বটে। এবারে তোমার জাস্ট জানতে চাই যে শর্ট ফিল্ম তুমি বানাচ্ছিলে, ধরো প্রবাহিনী বানিয়েছিলে, কনিনিকা আর সুদীপ্তাকে দিয়ে পরিচয় বানিয়েছিলে। আমি এই দুটো ছবি দেখি এবং দুটো ছবি আমার খুব মনে হয় যে কোথাও একটা তুমি গল্প বলতে চাইছো, কোনো একটা গল্প, নট স্টোরি, বাট আমাদের জীবনের কিছু ছোট অধ্যায়কে ধরো তুমি তুলে ধরার চেষ্টা করছো। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে জীবনের ছবি তুলে ধরা, এইটার মধ্যে নতুনত্বটা কোথায়? তোমার ছবির নতুনত্বটা কি? তুমি যখন একটা ছবি করবে ভাবো, আমি কেন তোমায় জিজ্ঞেস করছি, আজকে তুমি যদি খুব বড় কোনো পরিচালক হতে যার মাল্টিপল ফিল্মস ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তা তুমি নও। তুমি একেবারে একজন ইয়াং ফিল্ম মেকার, ইন্ডি ফিল্ম মেকার, যে এসেছো শর্ট ফিল্মস বানাবে এবং স্বপ্ন দেখেছো ফিচার ফিল্মে, যে স্বপ্নটাও তুমি সফল করেছো। এইবারে আমার বক্তব্য হচ্ছে, যখন তুমি একটা ছবি বানাচ্ছ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আজকে অঞ্জন চৌধুরীর ছবি ভাবছি, আমি জানি অঞ্জন চৌধুরী মানে মেজ বউ বা বড় বউ, এবং একটা খুব কম্প্যাক্ট গল্প, খুব সুন্দর একটা বাঙালি গল্প, একটা বাঙালি ঘরানা। সে চড়া অভিনয় কি সেটা সময়, কিন্তু সেই সময় তো উনি যথেষ্টই বড় একজন নাম। আবার প্যারালালি হয়তো তরুণ মজুমদার, সেও একটা গল্প বলছে হলো, আবার রাজ চক্রবর্তী, সেও কিন্তু একটা গল্প বলছে, এবং এরা কিন্তু সবাই নিজের নিজের জায়গায় যথেষ্ট স্বতন্ত্র, বড়। আবার মানিক বাবুর মেঘে অভিনন্দন একটা গল্প বলছে, সেটাও একটা গল্প বলা। এই যে এরকম একটা গল্প বলা, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তুমি কিভাবে একটা গল্পকে কি ভাবো সেই গল্পটার সময়? তুমি কিন্তু বলেছো তুমি বাঙালি বা বাঙালিয়ানাকে এগিয়ে নিতে চাও, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে তুমি একটা গল্প ভাবছো কিভাবে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, এই গল্প ভাবার প্রেরণাটা কি আছে? আমি না আমার বাস্তব অভিজ্ঞতার বাইরে কোনো কিছুকে শিল্পে আনার পক্ষপাতী নই। আমি যেভাবে আমার চারপাশটা দেখি, এবং আমি এই মধ্যবিত্ত বাঙালি পরিবার, শহর মফস্বল, যাদেরকে আমি কাছ থেকে দেখি, সেই ক্রাইসিসগুলো, তাদের জীবন, তাদের বেঁচে থাকা, তাদের যাপন, সেগুলো নিয়ে কাজ করতে আমি বেশি আগ্রহী। তার মানে এই নয় যে আমি অন্য ক্লাস বা অন্য জায়গার কথা বলবো না, সেইটা করতে গেলে না সেইখানের একটা যাপনের দরকার হয়। মানে আমি যদি যেমন পদ্মা নদীর মাঝি লেখার সময় মানিক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন নদীর কাছে গিয়ে থেকেছেন, মানে আমি যদি আজকে নদীর কাছের একটা কিছু বানাতে চাই, তাহলে আমাকে গিয়ে কিন্তু ওখানে থেকে, মানে আমি সুপারফিশিয়ালি কিছু করতে চাই না, আমি সেই জায়গাটাতে থেকে সেইভাবে করতে চাই। আমি যেহেতু
আমি মেয়েদের জীবনের কথা বলতে খুব পছন্দ করি। এটার মধ্যে খুব জেন্ডারকে আলাদা করে আমি অত তাত্ত্বিক জায়গাতে না গিয়েও বলবো যে একজন পুরুষ যখন একজন মেয়েদের জীবনের ক্রাইসিসকে দেখে আর একজন মহিলা যখন দেখে, এই দুটোর মধ্যে একটু আলাদা কোথাও একটা অনুভবের জায়গা থাকে। কারণ আমরা তারপরেও কিছু ইন্টারেস্টিং একটা কথা বলে, সরি একটুখানি কাট করলাম, এই যে এই পরিপ্রেক্ষিতে আমি ভুলে যাওয়ার আগে তোমার প্রশ্ন করছি, এই যে তুমি বললে যে মেয়েদের প্রবলেমটাকে একটা মেয়ে যতটা ভালোভাবে দেখবে একটা ছেলে কিন্তু সেই অ্যাঙ্গেলে দেখবে না। ছেলেরা কি নারীবাদী হতে পারে? হ্যাঁ হ্যাঁ 100বার হতে পারে, ছেলেরা তো নারীবাদী হতে পারে, কিন্তু আমি বলছি সেটা একটু ব্যতিক্রমী। মানে এরকম ঋতুপর্ণ ঘোষ একজন মহিলা চরিত্রকে করছেন, আমি মানে যেহেতু আপনি অনেকের নাম বললেন না, নারীবাদী কি না, নারীবাদীর প্রশ্নে যাচ্ছি না, কিন্তু উনি নারী মননকে কিন্তু খুব সূক্ষ্মভাবে তুলে ধরতেন বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। এবার আমার যেটা মনে হয় যে আমরা মেয়েরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি সেইটাকে কোথাও না কোথাও আমাদের না একটা ফিজিওলজিক্যালি একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া, একটা সোশ্যালি, হ্যাঁ সেটা হয়তো খুব সেন্সিটিভ হলে কেউ পারলেও পারতে পারে, আবার একটা ছেলে ক্রাইসিসও হয়তো আমি অতটা বুঝতে পারি না। এটার মধ্যে কোনো দোষ ভালো গুণ এইসবের কথা নয়, কিন্তু এইটা আমার কোথাও মনে হয় এই জীবনের ক্রাইসিসগুলো কোথাও যদি আমি তুলে ধরতে পারি, এবং আমি সম্পর্ক নিয়ে এই সিনেমাটাতেও ভীষণ সম্পর্কের টানাপোড়েন রয়েছে, খুব সূক্ষ্ম তার রয়েছে, যে সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে না এই একটা তারের এপার আর ওপারের মধ্যে পুরো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায়। মানে খুব সূক্ষ্মভাবে চলতে হয়, কারণ মানুষ তো কতগুলো সম্পর্কে সমষ্টি হয়ে বাঁচে। তাই এখানে না একটু এদিক ওদিক হলেই না মানুষের খুব খারাপ লাগে, আবার মানুষ খুব ভালোবাসে যে উনি আমার মনের কথাটা বললেন বা উনি আমারই কথাটা বললেন, সেটা যেমন বলেন, আবার উনি না একদম পারছেন না, চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। ফলে সম্পর্ক নিয়ে কাজ করা কিন্তু খুব কঠিন। মানে আমার কাজের একটা বড় জায়গা মানুষের সম্পর্ক, সেটা প্রকৃতির সাথে মানুষের হতে পারে, মানুষের সাথে মানুষের হতে পারে, মানুষের নিজের সাথে নিজের সম্পর্ক হতে পারে, কিন্তু এই সম্পর্কের জায়গাটা আমার খুব ভালো লাগার, এবং মানসিক গড়ন, মানসিক হেলথ, এইটাও আমার, এটাই তোমার ইন্সপিরেশন যে কোনো স্টোরি টেলিং। হ্যাঁ এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে জানতে, জানো তো, যে একটা মানুষ গল্প লিখছে, গল্প ভাবছে, সে কি ডিরাইভ করছে, কি চাইছে সেই গল্পটা থেকে। দেখো এইটা তো ঠিকই যে তুমি যখন একটা গল্প ভাবছো বা একটা বড় পরিসরে ছবি বানাবে ভাবছো, তখন তুমি নিশ্চয়ই অনেকদিন ধরে একটা মেন্টাল প্রিপারেশন, একটা যাপনের মধ্যে দিয়ে যাচ্ছ। এই যাপনটা কি যাপন, সেটাই আমার একটু জানার একটু ইচ্ছে বা এটা ছিল, এই আর কি। আর এরপরে তো তোমার একটা স্বপ্ন সফল হলো, ফিচার ফিল্ম করলে, ওটা আমরা হয়তো দেখবো 2025-এ, নতুন বছরই হয়তো আমরা দেখবো। এবারে আমার একটা ছোট জিনিস, সেটা হচ্ছে তুমি কখনো ওটিটিতে মানে বাংলা ওয়েব সিরিজ বা এই জাতীয় জিনিসে বানাতে চাও, নাকি খুব একটা ইন্টারেস্টেড না? এই মুহূর্তে ইন্টারেস্টেড নয়, এর পরেও আমার পরবর্তী ফিচার ফিল্মের ইচ্ছে রয়েছে, তবে এক্ষুনি নয়। মানে আমি না তো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। তোমার কাছে স্টার ম্যাটার করে? যেমন ধরো সুদীপ্তা, জয় সেনগুপ্তর মতন দুজন বলিষ্ঠ অভিনেতাদের দিয়ে তুমি কাজ করিয়েছো, তো এইটা কি তোমার কাছে, সুদীপ্তা কিন্তু তোমার কাছে বোধহয় রিপিট হলো? হ্যাঁ, সুদীপ্তা ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর বা ফ্যান্টাস্টিক আর্টিস্ট, আমি সাংঘাতিক বড় ফ্যান। কিন্তু আমি যেটা জানতে চাইছি যে এরপরে কে, মানে সেরকম কিছু মাথায় আছে যে কারা হতে পারে? ভাবিনি। আমার কাছে না অভিনেতা অভিনেত্রী খুব ম্যাটার, মানে তারকা থেকেও, হ্যাঁ মানে খেয়াল করে দেখি, কিন্তু তারকা যে অভিনেতা পারে না তা নয়, যদি সেটা হয়, এবং আমি না খুব চরিত্রের সাথে রিলেট করবেন কিনা। যেরকম একটা কথা যে অনেকেই আমায় বলেছে, তুমি এত কম বাজেটের ছবি করেছো, তুমি বম্বে থেকে জয় সেনগুপ্তকে কেন নিয়ে আসলে? এতে তো আসলে তা নয়, আমার না ওই ক্যারেক্টারটার সাথে জয়দাকে ভীষণ মেলাতে পারতাম। মানে আমার মনে হতো, মানে একেবারেই ব্যক্তিগতভাবে বলছি না, মানে আমার যখনই আমি ভাবছি, আমার মনে হতো যে খুব শিক্ষিত পরিশীলিত একজন মানুষ, অথচ তার ভেতরের অনেক রকমের উভয় সংকট, ডায়লামাকে উনি তুলে ধরেন, এটা কোথাও একটা উনি পারবেন। এবং আমার না ভীষণ সাহস, আমি চিনি না জানি না, কোথাও থেকে ফোন নাম্বার জোগাড় করে ফোন করে ফেলতাম সরাসরি, মাধবী মুখোপাধ্যায়কেও ফোন করে দিই। মানে আমি ভাবতাম যে কি হতে পারে, বড় জোর হবে না, আর যদি হয় তাহলে হলো। কিন্তু সৌভাগ্য এটাই, তারা আমাকে ডেকে পাঠিয়েছেন বা বলেছেন আমি স্ক্রিপ্ট শুনতে চাই বা পড়তে চাই, এবং তারপর তারা রাজি হয়েছেন। মানে এটা না আমাদের অনেকের ধারণা থাকে যে
মানে তারা স্টার তা কিন্তু নয়, আমার অভিজ্ঞতা তা বলে না। আমি যতজনকে নিয়ে কাজ করেছি ভীষণ কোঅপারেট করেছেন, এবং আমার একবারও মনে হয়নি যে আমি নতুন বলে আমাকে একটু অন্যভাবে দেখছেন, তা একদমই নয়। মানে আর একটা ব্যাপারও হচ্ছে যে বড় স্টার মানেই বড় বিশাল অর্থ, এটাও কিন্তু সব ক্ষেত্রে নয়। মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি মাধবী মুখোপাধ্যায়ের কাছে যখন যাই, মানে ওনার যা ফিজ আমার দেওয়া আমার সাধ্য নয়, এবং আমি শর্ট ফিল্ম নিয়ে যাই। উনি কোনোদিন শর্ট ফিল্ম করেননি, ওটা ওনার জীবনের প্রথম শর্ট ফিল্ম, এখন তারপরেও আর করেননি। তো উনি আমায় বলেছিলেন, তুমি তুমি কি পারবে দিতে, আচ্ছা তুমি যা পারো দাও। এই যে বলাটা, তার মানে একজন বড় মাপের অভিনেতা বড় মাপের মানুষও হয় কিন্তু। এবং পরবর্তীতে বাকি যাদের কথাও বলছি, সকলেই কিন্তু কেউ আমার উপর খুব চাপিয়ে দেয়নি যে আমার এটাই লাগবে বা এটার বাইরে আমি কাজ করি না, এইটা কিন্তু নয়। আমার মনে হয় নতুন যারা কাজ করছে তারা যদি সত্যি একটু অ্যাপ্রোচ করে, তাহলে মানে তার যদি মনে ইচ্ছে থাকে যে আমি অমুকের সাথে কাজ করতে চাই, শুধুমাত্র একটা অর্থনৈতিক জায়গাটা না ভেবে একবার গিয়ে স্ক্রিপ্টটা শোনাক। যদি স্ক্রিপ্ট ভালো লাগে, চরিত্র ভালো লাগে, তাহলে কিন্তু ওই জায়গায় অনেক সময় তারা কনসিডার করে। তোমার পছন্দের মোটামুটি এখন নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী কে আছে? প্যান ইন্ডিয়া বলতে পারো, আমার আমি বলছি না বাংলাতেই স্টিক করতে হবে বা কিছু। যাদের সাথে তোমার মনে হয় কোনোদিন আমি কাজ করতে পারি, কখনো আমি তাকে নিতে পারি, যে হতে পারে, সাবিত্রী চট্টোপাধ্যায় হতে পারে, দীপিকা পাডুকোন হতে পারে, আমি এই রেঞ্জটাই তোমাকে বলি। না, এটা বলা খুব মুশকিল। যদি আমার খুব আক্ষেপ হয়, আমি ইরফান খানের সাথে কোনোদিন কাজ করতে পারলাম না। মানে ওই ভদ্রলোককে না আমার ভীষণ ভালো লাগতো, এবং আমি যখন প্রথম প্রথম ছবি বানাবো বলে ভাবি, আমার খুব মনে হতো আমি যদি ইরফান খানকে শুট করতে পারি আমার খুব ভালো লাগবে, যেটা হয়তো আমার আর হলো না। কিন্তু আরো এখনো আমাদের এখানেও খুব ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, বম্বেতে আছেন, সব জায়গাতেই। মানে আমি ওই কার সাথে করতে চাই এর থেকেও বড় কথা হচ্ছে যে আমি যেটা লিখছি, ওনার সাথে একটা ছবি কোনোদিনও যদি পারি লিখছি, এইটা হচ্ছে তার সাথে যিনি যাবেন তখন আমি ভাববো সেইভাবে। আর এটা যদি বলি, এটা খুব একটা ছেলে মানুষই কথা একটা, সেটা হচ্ছে আমি একজনের ভীষণ ফ্যান ছিলাম। মানে হয় না সেই টিন এজে, মানে সেই শয়নে স্বপনে জাগরণে, সেটা হচ্ছে আমির খান। মানে হয় না, মানে আমার বন্ধুদের মধ্যে সেই সময় শাহরুখ না আমির, মনে আছে আমাদের ছোটবেলার ব্যাপার ছিল, হয় শাহরুখ খান নয় আমির খান, কিছু একটা হবে। তো তখন আমার একটা খুব মনে হতো যে আমি আমির খান মানে আমার ভীষণ পছন্দের। আর সেই সময় এই গানটা, তখন তো এত কিছু ছিল না, তাও মানে এই সিনেমাটা করেছে তাহলে এটা দেখতে যেতে হবে, বা এই মানে আমার হয়তো আমির খান বাজ রেজ একটা সময়, তো হ্যাঁ, ফলে ওটা একটা স্বপ্নের মতো। আমির খানের সাথে কখনো হতেও পারে, ভবিষ্যৎ বলবে। এটা একটা বিশাল বড় ব্যাপার, সেটা নয়, সেরকম নয়। হ্যাঁ, কিন্তু মানে ওই যদি বলেন যেটা ক্রেজি হয়, সেটা আমার ওই টিন টুইনের একটা ক্রেজ, একটা আমির পছন্দের নায়ক, খুব আবার খুব পছন্দের। আর অভিনেত্রীদের মধ্যে খুব বলছি, খুব পছন্দের জায়গাকে আবার যদি সামনে অভিনয় করানো হয়, সেটা আবার খুব ডিট্যাচড হতে হয় অনেক, কারণ ওটা একটা ফ্যান গার্ল মোমেন্ট হয়ে যেত, সেইটা একটা হয়। অভিনেত্রী তো অনেকেই আছেন, মানে সেইভাবে, মানে এখানে আমি সুদীপ্তাদি কনিনিকাদির সাথে কাজ করেছি, মাধবী মুখোপাধ্যায়ের মতো অত বড় মাপের অত সিনিয়র মানুষের সাথে কাজ করেছি, এগুলো তো খুবই বড় পাওয়া। প্রবাহিনী খুব সুন্দর, আমি দেখেওছি মাধবী মুখোপাধ্যায়ের যেটা অভিনয় করেছেন, ওই যে একটা লোনলিনেস, একটা একা বসে থাকা, বারান্দাটা দেখা, ওই যে এই যে ছোট ছোট জিনিসগুলো এত আমার ভালো লেগেছে জীবনে। ওই যে না, নিজের, ওই যে বললাম নিজের সাথে নিজের একটা সম্পর্ক, ওই একাকিত্বের মধ্যে দিয়ে যে একজন মানুষ ভালো থাকে, এটাই কোভিড এর সময় আমার মনে হয় সবাই শিখেছে। আমরা একাকিত্বটাকে একটুখানি সেলিব্রেট করতেও বোধহয় শিখেছি কোভিড এর পর থেকে। সো প্রমিতা, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। তোমার সাথে এত আড্ডা মারলাম, এ তো সবে শুরু, এরপরে তো তোমার আরো অনেক কাজ, আরো তুমি হয়তো আমার টকথনে আসবে তো নিশ্চয়ই, ডাকলেই আসবো। সো দ্যাটস মাই প্লেজার। সো ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ। কিন্তু যাবার আগে আমি যেরকম কিছু বলবো দর্শকদের, যেটা বলে থাকি, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করুন, ছবিগুলো দেখুন। এরকম প্রমিতা, এরকম অনেক অনেক অজস্র নতুন নতুন পরিচালকরা অনেক স্বপ্ন চোখে নিয়ে ছবি বানাচ্ছে, এবং আমরাই সেই দর্শক, আমাদেরই সেই ছবিগুলো দেখতে হবে। কারণ আমরা তো কত কী দেখি, আমরা না এই ছবিগুলোও দেখলাম, দেখুন না ভাল লাগে কিনা, এটা তো আমার মেসেজ। কিন্তু প্রমিতা, তুমি যাওয়ার আগে টকাথন উইথ শুভদীপের দর্শকদের উইশ তো করবেই, এবং তোমার তরফ থেকে কোনো একটা মেসেজ যদি দিয়ে দাও। আচ্ছা,
টকাথন উইথ শুভদীপ সবাই দেখুন, চ্যানেলটা ভীষণই ভালো, আমার খুব পছন্দের, আপনারা সাবস্ক্রাইব করুন। আর আমি যারা নতুন ছবি বানাচ্ছে তাদের জন্য বলবো যে চারপাশে অনেক রকম পেশা রয়েছে, বাড়িতেও অনেক চাপ থাকে কম বয়সে যে এইটা করো এইটা করো না, কিন্তু নিজের স্বপ্ন না নিজেকেই পূরণ করতে হয়, কেউ এসে করে দিয়ে যায় না। একটু সাহস করে সেই পথে এগিয়ে যদি যেতে পারো খুব ভালো। আর যদি মেয়ে হও হয়তো শুনতে খারাপ লাগলেও পথটা আরেকটু কঠিন, আর একটু সাহস করে এগিয়ে যাও, হয়ে যাবে, মানে হবেই, সবসময় হবে নাটা কখনো ভেবো না, হবে, হবেটা ভাবলে ঠিক হয়ে যায় একদিন। প্রমিতার সাথে কথা বলতে বলতে আজকে অনেক কিছুই জানলাম। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আমি বুঝবো যে আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা আপনাদের মনের কথা ব্যক্ত করছেন। আর যত শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছবে আমার আর প্রমিতার কথা আপনাদের মাধ্যমে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আর চলে যাওয়ার আগে একটা ছোট জিনিস বলি, আমরা যেখানে এই মুহূর্তে বসে আছি এটি একটি স্টুডিও। এই স্টুডিওটি রেড অকার স্টুডিও, 42/8A, গড়িয়াহাট রোড, কলকাতা 29। যদি আপনারা কেউ স্টুডিও কাজ করাতে চান, যদি কোনো পডকাস্ট শ্যুট করতে চান, অবশ্যই তাহলে যোগাযোগ করতে পারবেন। ইনার ডিটেলসটা আপনার থাকবে আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ so much, Promita. Thanks to all of you for watching this. Namaskar.